ফিফা বিশ্বকাপটা এবার আমরা যেটা দেখলাম যে হিউজ পরিমাণ টাকা ইনকাম আসলে হয়েছে, ইতিহাসের সবচেয়ে বেশি। এই জায়গায় আসলে কন্ট্রোভার্সিও ছিল এই ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক। একটা প্রশ্ন আমার বারবার চলেই আসে যে এই ওয়ার্ল্ড কাপে মনে হয় আর্জেন্টিনাকে নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক, কিন্তু কেন এই দলটাকে নিয়ে এত বিতর্ক? না আসলে অনেক সময় আছে যে বিতর্ক তাকে নিয়ে হয় যাকে নিয়ে বিতর্ক হলে মানুষজনের আগ্রহ বাড়বে। সো যার কারণে আপনি যদি আজকে কুরাসাও বা হচ্ছে আপনি জার্মানিকে নিয়ে বিতর্ক করেন, হয়তো বেশি মানুষের এত বেশি আগ্রহ থাকবে না। সো অনেক সময় আছে যে জেনে বুঝেও মানুষজন ইচ্ছা করে বিতর্ক করে, সামান্য বিষয়কে বড় আকারে দেখানোর চেষ্টা করে যখন আর্জেন্টিনার ব্যাপারটা আসে। বাট কিছু কিছু ক্ষেত্রে আসলে আমি বলবো যে পজিটিভ সাইডে বিতর্ক গেছে আর্জেন্টিনার পক্ষে, কিছু কিছু নেগেটিভ সাইডেও বিতর্ক গেছে। যেরকম রিপোর্টে দেখছিলাম যে গোল্ডেন বলটা নিয়ে কথা হচ্ছিল। গোল্ডেন বলটা আসলে কেন যে মেসি পাবেন এটার আসলে আমি কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন পাই না। তো এইটা আমি বলবো যে ওই বিতর্কের ওয়ার্ল্ড কাপ শেষ হলো বিতর্ক দিয়ে আর কি। বিতর্ক তো থেকেই যাচ্ছে। সেখানে একটা প্রশ্ন আবারও চলে আসে যে এই যে গোল্ডেন বল বিতর্কটা এখানে আছে, তারপরে রেফারিং বিতর্ক তো পুরো ওয়ার্ল্ড কাপ জুড়েই ছিল। তারপরে লিওনেল মেসিদের ফাইনাল ম্যাচে যেটা দেখা গেছে টানেলের ভেতর থেকে বের হচ্ছে ম্যাচ শুরুর আগে, তখনই আসলে একটা সাসপিশিয়াস একটা ঘটনা ঘটে গেছে তখনই শুরুতেই। সো আর্জেন্টিনাকে আসলে আর্জেন্টিনার বেশ কিছু প্রাপ্য তারা পায়নি, বেশ কিছু কার্ড জটিলতা আমরা দেখেছি যেগুলো আসলে হওয়ার কথা না কিন্তু হয়েছে। এইটা কি আসলে প্রচ্ছন্ন কোনো চাপ আসলে ছিল কিনা? হ্যাঁ হয়তো থাকতে পারে, বাট আমার কাছে যে মানে হাফ টাইমের ফুটেজটা আসলে আমিও দেখেছি, আমার কাছে যেটা মনে হয়েছে যে দ্য অনলি থিং যেটা ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছিল পুরো ফাইনালে সেটা হচ্ছে লিজান্দ্রো মার্টিনেজের আর্লি যে ইনজুরিটা। মানে আমি বলবো যে এই ওয়ার্ল্ড কাপে আমাকে যদি আপনি বলেন যে বেস্ট 11 করতে পুরো ওয়ার্ল্ড কাপের, আমি অবশ্যই সেন্টার ব্যাকে আপনার পাও কুবার্সের সাথে লিজান্দ্রো মার্টিনেজকে রাখবো। সে সময় মতন অ্যাসিস্ট করেছে, সময় মতন গোলও দিয়েছে, ডিফেন্ডিংও করেছে। সো তার মতন একটা ইম্প্যাক্টফুল প্লেয়ার ডিফেন্স লাইনে ফার্স্ট হাফেই বের হয়ে যাওয়া, এবং সেখানে ওটামেন্ডি যে কিনা ওয়ার্ল্ড কাপ জুড়ে এভাবে রেডি ছিল না এবং বেশ বয়স্ক, তার আসলে স্পেনের মতন মানে ফাইনালে দলের সাথে খেলাটা আসলে তাদের জন্য এক ধরনের হার্ড। সো আমি বলবো যে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওই সাবস্টিটিউশনটা দেখার পরই এবং তারপরেই প্লেয়ারদের যে বডি ল্যাঙ্গুয়েজটা ছিল তাদের অনেক মেন্টালি অনেকটা আপসেট হয়ে গিয়েছিল যে মানে এত প্লেয়ার থাকতে লিজান্দ্রো মার্টিনেজের মতন প্লেয়ার মানে যার আসলে ওভাবে রিপ্লেসমেন্ট বলা যায় না। মানে আপনি দুইজন সেন্টার ব্যাককে দেখেন ওইরকমভাবে রিপ্লেসমেন্ট আপনি করতে পারবেন না, কিন্তু এইদিকে লেফট ব্যাক তাগলিফিকো বা আপনি হচ্ছে মলিনা বাকি যাকেই করতে চান না কেন সব জায়গায় মোটামুটি পারাদেস বলেন ডিপল বলেন সব জায়গায় মোটামুটি প্লেয়ার ছিল, বাট এই একটা জায়গায় আর আমি বলবো যে মেসির জায়গাটা ছিল না। সো যার কারণে এক ধরনের মেন্টালি আমি বলবো যে তারা একটু ডিপ্রেস ছিল। সো যার কারণে আই থিঙ্ক এখানে মোটিভেট করার জন্য হয়তো মেসি ওই রকম কমেন্টটা করেছিল, কারণ বাকি সবাই আর কি একটু ডিমোটিভেটেড যে লিজান্দ্রো মার্টিনেজের মতন প্লেয়ার নাই, কিভাবে তারা ইনিশিয়েট করবে অ্যাটাকটা। সো এটা আমার অ্যাসেসমেন্ট আর কি ওই ভিডিও দেখে বা এইসব দেখে। আমার মনে হয় না যে এছাড়া কোনো অপ্রীতিকর কোনো ঘটনা হয়তো হাফ টাইম ওরকম কিছু ঘটেনি। সো আই থিঙ্ক ওই ইনিশিয়েশনটা যে আবার আসো আমরা সেকেন্ড হাফে ট্রাই করি, এখনো খেলা হাতে আছে, সো এরকম একটা হয়তো কমেন্ট করেছে, কিন্তু আই থিঙ্ক ইট ইজ লস্ট ইন ট্রান্সলেশন। মানে পুরো জিনিসটা একটু ডিফারেন্ট ভাবে নিয়েছে আর কি মানুষ, যে যার মতো করে ট্রান্সলেট করে নিয়েছে, যার যেটা প্রয়োজন যেইভাবে। যেটা বলছিলেন আপনি যে আর্জেন্টিনাকে নিয়ে, আর একটা বিষয় এখানে একটু স্পষ্ট আমার কাছে মনে হয় যে যতখানি আর্জেন্টিনার পারফরমেন্স বা সবকিছু মিলিয়ে আপনি যেটা বললেন যে ওইটা হয়তো টিম স্পিরিটটাকে বাড়ানোর জন্যই মেসির একটা টোটকা ছিল, কিন্তু তারপরেও একটা কিন্তু থেকে যায় যেখানে আসলে লিওনেল মেসিদের বিশ্বকাপ হারার পরে প্রত্যেকে ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করেছে, সোশ্যাল মিডিয়াতে তারা বেশ অ্যাক্টিভ ছিল এবং প্রত্যেকের পোস্টেই একটা কেমন যেন নেগেটিভ একটা ব্যাপার, কেমন একটা চাপ অনুভব করছে কিনা বা একটা হতাশাজনক একটা ব্যাপার যেটা আসলে হয়তো চাইনি কিন্তু করতে হয়েছে, এইরকম একটা ফিশি একটা সাউন্ড করে। আসলে এইটা কতটুকু আমার কাছে যেটা মনে হয়েছে ওভার দ্য হোল ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা ওয়াজ এ ওয়েল রান টিম, ওয়েল রান ইন সেন্স অ্যাজ এ টিম দে ওয়ার ভেরি গুড, বাট দে ওয়ার নট এ ওয়েল বিহেভ টিম। আপনি যদি ওভারঅল সবগুলো খেলা দেখেন, যেভাবে তারা মাঠের মধ্যে এবং মাঠের বাইরে আসলে খেলা শেষেও যেভাবে বিহেভ করেছে অন্যান্য প্লেয়ারদের সাথে, এক ধরনের ধাক্কাধাক্কি, বা আপনি ধরেন যে যখন চ্যাম্পিয়নের সেলিব্রেশন হচ্ছিল তারা মুখ ঘুরিয়ে আসলে ফ্যানদের দিকে তাকিয়েছিল। সো ওই সেন্সে আমার কাছে মনে হয়েছে যে অফ দ্য ফিল্ড এবং অন দ্য ফিল্ড মানে ডিসিপ্লিনারি জায়গা থেকে তারা দে ওয়ার নট ওয়েল বিহেভড। আপনি যদি ইংল্যান্ডের ম্যাচটাও দেখেন, শুরু থেকে অকারণে লাথালাথি ধাক্কাধাক্কি একটু মানে সহজ বাংলা ভাষায় গাড়াগাড়ি যেটা বলা হয় সেভাবে করছিল। সো ওই অ্যাঙ্গেল থেকে আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে
মানে ওই রকমভাবে ওয়েল বিহেভ ছিল না, যেটা কিনা গত ওয়ার্ল্ড কাপে তারা ছিল। গত ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা ডিসিপ্লিনড, কোনো বেশি এক্সট্রা মারামারিতে না, একদম। শুধুমাত্র মেসিকে যদি ফাউল করা হয় তাহলে সবাই ইনিশিয়েট করতো, এছাড়া খুব বেশি না। কিন্তু এবার ইন্ডিভিজুয়ালি ধরেন যে পারাদেসের সাথে অন্য প্লেয়ারদের বা মানে ম্যাচ শেষের পরে হচ্ছে মানে আমি অনেক প্লেয়ারের মধ্যে একটু বেলিংহামের সাথে আরেকজন প্লেয়ারের নামটা ভুলে গেছি, তো তার মধ্যে এক ধরনের হাতাহাতি হচ্ছিল, আবার ফাইনালেও দেখা গেল যে হাতাহাতি হচ্ছিল। সো মানে খেলা শেষ হওয়ার পরও কেন জানি একটা ডিসিপ্লিনারি ইস্যুস ছিল, যেটা আমার কাছে মনে হয়েছে। সো এই কারণে আমি বলবো যে দে ওয়ার নট ওয়েল বিহেভড ওভারঅল, বাট এই কারণে হয়তো সোশ্যাল মিডিয়াতে এখন তাদের একটা মানে ওই আত্মপ্রকাশটা আরও বেশি দেখা যাচ্ছে, কারণ সবাই তো সবার জায়গা থেকে আসলে পোস্ট করছে।